রাজ্য কিন্তু পুরোপুরি ব্যাকফুটে যাবে। কেঁচো খুঁড়তে কেউটে সাপ বের হয়ে যাওয়া, সেম সাইড গোল হয়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী এই সওয়াল জবাবটা। কারণ সেই অঙ্কে দাঁড়ালে কিন্তু আজকে রাজ্যের ক্ষতি হলো রাজ্য সরকারের। তারা যে সরকার গঠন দুরস্ত, বিরোধী আসনেও মমতা ব্যানার্জি বসতে পারবে না, হয়তো সদল বলে দল পাল্টানো শুরু করবে, যারা এক্সিস্টিং জিতে আসবে তারাও দল পাল্টে রাতারাতি অন্য দলে চলে যাবে। কারণ দেশের ইতিহাসে প্রথমবার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে পৌঁছালেন এবং তিনি যে দাবিগুলো জানিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে, একটি চাঞ্চল্যকর দাবির কথা আমরা উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে উনি বলছেন রাজ্যের যে সমস্ত নথি রয়েছে সেগুলোকে মান্যতা দিতে হবে কমিশনকে। মানে সেক্ষেত্রে তো ডমিসাইল সার্টিফিকেট, স্বাস্থ্যসাথী কার্ড এগুলোও প্রাধান্য পাবে। মাননীয় সুপ্রিম কোর্টে সওয়াল জবাব, রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিহাস তৈরি করলেন, আমরা গর্বিত বাঙালি, আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে সওয়াল জবাব করছেন, সবকিছুর একদিকে আরেকটা যেটা রিয়াল ইস্যু, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে সওয়ালটা করেননি, ব্যক্তিগত স্পেয়ার থেকে করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আদৌ সওয়াল জবাবে অংশ নিতে পারেন কিনা আমার জানা নেই। দ্বিতীয়, সওয়াল জবাবের পর্ব চলাকালীন সারা পৃথিবী, সারা ভারতবর্ষ, এ রাজ্যের সমস্ত মানুষই যারা সচেতন তারা লাইভ স্ট্রিমিংটা দেখেছে। সেখানে যেমন রাজ্যের এখতিয়ারের মধ্যে কিছু প্রশ্ন নিয়ে মাননীয় সুপ্রিম কোর্ট কথা বলেছেন, সবচেয়ে ভাইটাল যেই পার্টটা একদম সরাসরি, যেটা আমরা বারবার বলছি, যে সুপ্রিম কোর্ট একটি সাংবিধানিক বডি, আইনের সর্বোচ্চ পাঠ, উচ্চতর আদালত, তারা আরেকটি সাংবিধানিক অংশ অর্থাৎ নির্বাচন কমিশন, যারা একদম স্ট্যাটুটরি পার্ট, তাদের বিরুদ্ধে সরাসরি কোনো মন্তব্যের জায়গাতে তারা কিন্তু খুব বেশি এগোতে পারেন না, তারা তাদের অবজারভেশনগুলো দেন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম সওয়াল জবাবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রশ্নগুলোয় একটা সেম সাইড গোল কিন্তু রাজ্য হয়ে গেছে। কিরকম আমি তোমায় বলছি, যে ওখানে নির্বাচন কমিশন, শুধু মুখ্যমন্ত্রী বলে, নির্বাচন কমিশনও বলেছে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস, যেগুলো 1,36,00,000 মতো বোধহয় আছে, তার 50% মোর অ্যান্ড লেস রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে সওয়াল জবাব চলাকালীন বলেছে যে যাদের নামের মাইনর বানান ভুল, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হয়েছে, মুখার্জি মুখোপাধ্যায় হয়েছে, কিংবা দত্ত দত্তা হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে কিন্তু সরাসরি অর্ডার ইস্যু করেছে যে আপনারা বাংলা জানা দক্ষ দিন কর্মচারী। মাথায় রাখতে হবে, নির্বাচন কমিশন তার এখতিয়ারের মধ্যে থেকে বারবার রাজ্যের সরকারের কাছে এ রাজ্যের বাংলা জানা দক্ষ সরকারি আধিকারিক চেয়েছিল, কর্মী চেয়েছিল, রাজ্য কিন্তু দেয়নি। এবং এটাও জানা গেল যে ৮০ জন মাত্র ক্লার্ককে দেওয়া হয়েছে, যাদের দ্বারা এই হিউজ পরিমাণ কাজগুলো করা সম্ভব নয়, তাই এই ভুলটা। সুপ্রিম কোর্টকে তো আমি এটাও বলতে শুনলাম যে এটা অন্য রাজ্যের ক্ষেত্রেও একই হতে পারে যদি সেই রাজ্যের আধিকারিক না থাকে। অর্থাৎ সেই জায়গায় কিন্তু রাজ্য সরকার কিছুটা হলেও কিন্তু ব্যাকফুটে পড়লো, কারণ এতদিন পর্যন্ত সুপ্রিম ইসি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বারবার এ রাজ্যের সহযোগিতা চেয়েছিল, হয়নি। আমরা জানি বিএলও দের জন্য ডেটা অপারেটর এ রাজ্য দেয়নি। সবচেয়ে বড় ব্যাপার, কমিশন এবং ইআরওর মাঝখানে কেউ থাকে না। কমিশন এবং ইআরওর মাঝখানে রাজ্য, কেন্দ্র কাউকে রাখা হয়নি, সিএম, ডিএম, পিএম কেউ নেই। এটাও কিন্তু আজকে স্ট্যান্ড হলো যে নির্বাচন কমিশন যা বলছেন তার এখতিয়ারের মধ্যে থেকে সেটা করতে বাধ্য রাজ্য সরকার। এবার প্রশ্নটা হলো রাজ্যের কাগজপত্রগুলো ভ্যালিডিটি নিয়ে। দেখুন, আধার কার্ড নিয়ে প্রশ্ন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট কি বলেছে, ওটা মামলাটা পেন্ডিং আছে,
আমরা ওই বিষয় যখন শুনবো তখন এই পর্বটা উঠবে, আপাতত এটা নিয়ে শুনবেন না তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ মানে যে আপিল, তাকে একদম বিনম্র চিত্রে মাননীয় সুপ্রিম কোর্ট সেটা প্রায় খারিজি করে দেওয়া বলতে পারো। এই যে ডমিসাইল সার্টিফিকেট এবং অন্যান্য কাগজগুলোর ভ্যালিডিটির কথা প্রশ্ন উঠেছে, আমি আবারও এখানে বলছি যে এই মর্মে নির্বাচন কমিশনকে তারা যাই আদেশ দিক না কেন, এসআইআর বা নির্বাচনের প্রক্রিয়াটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের জন্য শুধু নয়, এটা ভারতবর্ষের আঙ্গিকে ভ্যালিড। যেখানে পশ্চিমবঙ্গ সম্পর্কে বারবার প্রশ্ন ওঠে যে এখানে ইনলিগাল ডকুমেন্টেশনের একটা কুটির শিল্প তৈরি হয়েছে, এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এ রাজ্যের থেকে নেওয়া জাল সার্টিফিকেটের ভিত্তিতে আমরা একাধিক বিদেশি নাগরিক, বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের ট্রেস করতে পেরেছি। এমনকি ইন্ডিয়া জোটের অন্যতম মুখ বাম রাজ্যে অপারেশন কেরলে আয়তাধীনে আমরা দেখেছিলাম সাতরাদির মতন এবিটি জঙ্গি, যারা পশ্চিমবঙ্গে দু জায়গায় যাদের ভোটার লিস্টের নাম হরিহরপাড়া আর সম্ভবত মুর্শিদাবাদের ফারাক্কা বা কোনো একটা জায়গায়, এই পার্টগুলো কিন্তু নির্বাচন কমিশন তুলে নেক্সট অ্যাপিলে তুলে দেওয়ার জায়গাটা আছে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে। আমরা জানি সওয়াল জবাবের এই পর্বটা কিন্তু সোমবার দিন আবার গড়াবে, রাজ্য লিখিত ভাবে ইসির কাছে তাদের কথাগুলো বলবেন, তার উত্তর পর্ব এগুলো চলবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, সুপ্রিম কোর্টে যাই শুনানি হোক না কেন, ইসি তার স্থায়ী যে অ্যাপিলটা হবে, লিখিত যে সওয়াল জবাবের অ্যাপিলটা, সেখানে কিন্তু তারা এই ক্লোজগুলো তুলবে। অর্থাৎ সবকিছু শোনার পরে দিনান্তে যেটা দাঁড়ালো, রাজ্যের মুখ্যমন্ত্রীর সওয়াল জবাব আমরা দেখলাম, তৃণমূলের নেতারা গতকাল থেকে এআই দিয়ে তৈরি করা একাধিক ছবি, রাজ্যের মুখ্যমন্ত্রী কালো কোট পরা তিনি সুপ্রিম কোর্টে দিকে বেরোচ্ছেন, এগুলো দিয়েছে, অস্বীকার করার জায়গা নেই। কারণ এসআইআর নিয়ে তিনি রুখে দাঁড়িয়েছেন, শুধুমাত্র এসআইআর এর জন্য যে মানুষগুলো কষ্ট পাচ্ছে তাদের কথা ভেবে নয়, নিজের ইমেজটাকে বিল্ড করতে সর্বভারতীয় স্তরে তিনি যে একজন বিরোধী নেত্রী, কংগ্রেস বা বাম নয়, সেইটাকে তৈরি করতে সর্বোপরি রাজ্যের যে ঘটনাগুলো একটার পর একটা হয়েছে, আনন্দপুরে 30 জনের কাছে পিঠে বাঙালি শ্রমিক পুড়ে গেছে, তাদের দেহটাও পাওয়া যায়নি। এমনকি এই যে সোনা পাপ্পু নাকি তৃণমূলের সোনা, তিনি যে ম্যাসাকারটা করলেন সেটা নিয়ে একটা আলোচনা চলছে, বিস্তারিত দুর্নীতির একটা জাল ছড়িয়ে গেছে। আমি কালকে দেখলাম হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুলিশ রিক্রুটমেন্টের সমস্ত মার্কসকে আলাদা আলাদা করে নিয়ে বের করতে হবে ফাইনাল মেধা তালিকা। এই সব কিছুর থেকে কিন্তু, এমনকি বেলডাঙ্গা এনআইএ তদন্ত, এই সবের থেকে কিন্তু সার্বিকভাবে মুখ ঘোরানো গেছে। এবং বাজেটে যে রাজ্য একটা বড় ধরনের বেনিফিট পেয়েছে, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের একটি ভূখণ্ড, তারা যে মূল ভারতবর্ষের সাথে কানেক্ট হলো, এই জিনিসগুলো কিন্তু আলোচনার থেকে সরে যাওয়া গেল মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে সওয়াল জবাব। এবং আমি আরো একটা পরিষ্কার কথা বলি যে 324-এর 6 নম্বর উপধারায় স্পষ্ট লেখা আছে ডিরেকশন, সুপারভিশন অ্যান্ড পানিশমেন্ট, এই সব কটা নির্বাচন কমিশন দেখবে, সেখানে কারো এখতিয়ারের কিছু বলার নেই। এমনকি যে এখানে পরিষ্কার লেখা আছে যে ইসি যে রাজ্যে কাজ করবে সেই রাজ্যের কর্মচারীদের ডেপুটেশনে তাদের দিতে বাধ্য স্টেট গভর্নমেন্ট, সেটা এই সরকার করছিলেন না। একের পর এক গাফিলতিতে বিএলও, বিডিও, এমনকি ডেটা অপারেটরদের বিরুদ্ধে এফআইআর করতে বলা, এমনকি তৃণমূলের বিধায়ক যিনি ফারাক্কার বিধায়ক হামিদুল বা মনিরুলের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছিল। তিনি যেহেতু এসআইআর এর পর্বটাকে আটকাতে চেয়েছিলেন, ভাঙচুর করেছিলেন, সার্বিকভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করেছিলেন, তার বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার কোনো স্টেপ নেয়নি। আমি বলছি এটা কেঁচো খুঁড়তে কেউ দাঁড়াবে। সোমবার দিনের শুনানিতে এইসব পর্বগুলো যখন নির্বাচন কমিশন একে একে তুলবে, রাজ্যের একটার পর একটা বাধা, তৃণমূল নেতারা এগুলো নিয়ে প্রচার করবেন, কারণ তাদের ইমেজ বিল্ডিং এর প্রক্রিয়া চলছে। তারা সমস্ত দুর্নীতি, তাদের ব্যর্থতাগুলোকে সাইড লাইনে নিয়ে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সওয়াল জবাব করেছেন এগুলো নিয়ে তুলবেন। কিন্তু সওয়াল জবাবে কি উঠে আসলো সেগুলো কি তৃণমূল নেতারা বলছেন?
সওয়াল জবাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা, যেহেতু তিনি আইনজীবী হিসেবে তার কোনো আহ, অভিজ্ঞতার জায়গা নেই, বিশেষ করে উচ্চ আদালতে বলার, তাই স্বয়ং দেওয়ান সম্ভবত, যাকে তিনি সিনিয়র একজন আইনজীবীকে নিয়ে তিনি নেমেছিলেন, বারবার সর্বোচ্চ আদালতকে বলতে শোনা গেছে যে আপনার যিনি উকিল, যিনি আইনজীবী, তিনি যথেষ্ট এলিজিবল, তাকেই বলতে দিন, তাই তো। এবং একটার পর একটা সওয়াল জবাবের যখন কাউন্টার নির্বাচন কমিশন দিয়েছে, সবটাতে কিন্তু রাজ্য প্রশাসন ল্যাজে গবরে হয়েছে। আমি বলছি, সোমবার দিনের মধ্যে এই বাঙালি বাংলা জানা দক্ষ আধিকারিকদের যদি না দেয় নির্বাচনের কাজের জন্য, যাদের জন্য এসআইআর এর পর্বটা মাননীয় সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে, যথেষ্ট হ্যাম্পার হয়েছে আজকের এই পরিস্থিতির জন্য, এটাই দায়ী। অর্থাৎ রাজ্যের ব্যর্থতা দায়ী, রাজ্যের ইচ্ছাকৃত ব্যর্থতা দায়ী। এর লিখিত পর্ব এবং আগামী শুনানি সোমবারে আমি বলছি পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবং আমি আবারও বললাম, রাজ্য কিন্তু পুরোপুরি ব্যাকফুটে যাবে। কেঁচো খুঁড়তে কেউটে সাপ বের হয়ে যাওয়া, সেম সাইড গোল হয়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী এই সওয়াল জবাবটা। কারণ তোমাকে বুঝতে হবে, যখন আমি যখন কারোর হাত দিকে একটা আঙ্গুল তুলবো, বাকি 4টে আঙ্গুল কিন্তু আমার দিকে উঠবে, আমার দিকে আসছে। আমি এই 4টা আঙ্গুলকে যদি ঠিক করতে না পারি, অর্থাৎ আমার ইমেজটা যদি আমি ক্লিয়ার না করতে পারি, আমার যে ডিসপুট গুলো আছে সেটাকে যদি আমি রেকটিফাই না করতে পারি, তাহলে আমি অন্যের বিরুদ্ধে একটা আঙ্গুল তুললে কিন্তু বাকি 4টে আঙ্গুল আমার বিরুদ্ধেই উঠে আসবে। আজকে যেটা হলো রাজ্যের সুপ্রিম কোর্টের রীতিমতন, দেখো, তৃণমূল নেতা, হোয়াটসঅ্যাপ, কিছু পেড মিডিয়া সব কিছু বলছে, রেড়ে করে উঠেছে, ঐতিহাসিক ঐতিহাসিক। আমি বলছি তো, কেউ না কেউ তো কোনো না কোনোদিন সওয়াল জবাব করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী পিএইচডি আছে, এলএলবি পাস, তার একাধিক ছবি আছে কালো কোট পরে পড়ার। তিনি যদি আইনজীবী হয়েই থাকেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েও আইনজীবী যদি হয়ে থাকেন, সওয়াল জবাব করেছেন, ঐতিহাসিক, সব ঠিক আছে। কিন্তু সওয়াল জবাবের পরে রেজাল্টটা কি হলো সেটাও তো ঐতিহাসিক। যে রাজ্যের মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন, তারপরে তার প্রশাসনকে কাঠগড়া দাঁড় করিয়েছে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট তো এটা বলতে পারে না যে ম্যাডাম সিএম বা ম্যাডাম মমতা ব্যানার্জি, আপনি এই কাজগুলো আপনার প্রশাসনকে করতে দেননি কেন? কারণ তারও তো একটা বাধা আছে, সাংবিধানিক পোস্ট দুটোই, একে অপরের কাজ, একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা থাকবে। সেটা রাজ্য সরকার সেই রেসপেক্টটা আরেকটা সাংবিধানিক বডি নির্বাচন কমিশন না দিলেও অন্তত সুপ্রিম কোর্ট তো সেই জায়গাটা করতে পারে না। সেই অঙ্কে দাঁড়ালে কিন্তু আজকে রাজ্যের ক্ষতি হলো রাজ্য সরকারের। তারা যে কাজগুলো এতদিন করে যাচ্ছিল নির্বাচনের প্রক্রিয়াটাকে, এসআইআরটাকে ভন্ডুল করতে, সেটা কিন্তু আজকে পুরোপুরি বানচাল হলো। এবং রাজ্যের মমতা ব্যানার্জির কালকের ইয়েটা দেখুন, তিনি সওয়াল জবাবের আগে যে স্টেটমেন্টটা দিয়েছিলেন, 2025-এর রোল লিস্ট দিয়ে ভোট করাতে হবে। যেই রোল লিস্টে সাতরাদিদের নাম আছে, লাভলি খাতুনের নাম আছে, পূজা খাতুন ওরফ অদিতি পাত্র, বাংলাদেশের নাগরিক, এখানকার ভোটার হয়ে গেছিল, এদের যে অজস্র নামগুলো ঢুকে আছে, সেই নামগুলোকে এক্সিস্ট রেখেই তিনি ভোট করার কথা বলছেন। অথচ এই সরকারই গত বছর ফেব্রুয়ারি মাসে সারা রাজ্য জুড়ে বাড়ি বাড়িতে গিয়ে তাদের কর্মীদের দিয়ে ভুতুরে ভোটার খুঁজিয়েছিল। অর্থাৎ বকলমে এসআইআরটা তারাই করেছিল তাদের মতন করে। এমনকি তাদের দলের একজন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, এক জার্নালিস্ট দিল্লির, তিনি যখন রাজ্যসভায় দাঁড়িয়ে ওকালতি করে ভারত সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছিল, সওয়াল করেছিল, সারা ভারতবর্ষে একটি ইউনিফর্ম আইআর হোক, নির্বাচনের তালিকা রেকটিফিকেশন হোক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাগরিকা ঘোষকে এটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। অর্থাৎ পুরো প্রক্রিয়াটাতে আমি সব জায়গায় রইলাম, আর যখন নাম বাতিল হতে লাগলো তখন বললাম আমি এসআইআর মানি না। এটা তো আমি বলবো দ্বিচারিতা, ডবল স্ট্যান্ডার্ডিটি। আজকে ওটাই এক্সপোজ হলো। সোমবার দিন ফাইনাল শুনানিতে দেখবে তুমি পুরো প্রক্রিয়াটা রাজ্য প্রশাসন আরও একবার কোণঠাসা হবে। হ্যাঁ, এবার মাননীয় সুপ্রিম কোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সাংবিধানিক পদে বসে থাকা লোক, এত বড় একজন নেত্রীকে রেসপেক্ট করেছে, মানে এই নয় যে তার কথাগুলো শুনেছে সবটা। সওয়াল জবাবটা যদি লাইভ স্ট্রিমিং এ দেখতে পারো, বা সবাই দেখেছে যারা সচেতন বা ইন্টারেস্টেড এই বিষয়গুলোয়, যে সেখানে কিন্তু রাজ্যের আজকে নৈতিক হাঁটটাই হয়েছে। আজকে কিন্তু নৈতিক পরাজয়টা রাজ্য সরকারের বা প্রশাসনের হলো।
কেন্দ্র তো এই শুনানির জন্য মাইক্রো অবজারভার পাঠিয়েছে। বারংবার আমরা দেখেছি যে মাইক্রো অবজারভারদের ওপর হামলা হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে সুপ্রিম কোর্টে একথা জানিয়েছেন যে মাইক্রো অবজারভারদের প্রত্যাহার করে নেওয়া হোক। তাহলে মাইক্রো অবজারভার থাকলে সমস্যা কোথায়? মাইক্রো অবজারভার মানে থার্ড পার্টি। রাজ্যের বিএলও, ইআরও থেকে শুরু করে এই পদগুলোতে এমনভাবে তৃণমূলীকরণ করেছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার প্রাথমিক কাজের ভিত্তিতেই তারা বুঝে গেছে যে এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রেরিত বিএলও, ইআরও, এ ইআরও এদের দিয়ে কিন্তু নিরপেক্ষ মৌলিক এসআইআরটা হবে না, সম্ভব নয়। যে রাজ্যে বিএলও, বিআরওদের পুরো দুর্নীতির ফলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এফআইআর করতে বলে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো সুপারিশ করতে পারে, কাজটা তো করবে রাজ্য, কারণ ল অ্যান্ড অর্ডারটা রাজ্যের স্টেট সাবজেক্ট 256 নম্বর ধারায়। সেখানে আমরা দেখেছি 4জন বিএলও এবং ডেটা অপারেটর দুর্নীতিতে যুক্ত ছিল, ভোটার লিস্টের ব্যাপক ট্যাম্পারিং করেছে। যেই ভোটার লিস্টটা হচ্ছে মৌলিক অধিকার, প্রত্যেকের মানুষের ভোটাধিকারটা হচ্ছে মৌলিক অধিকার, ট্যাম্পার করেছে। তারপরে তাদের বিরুদ্ধে এফআইআরটা হয়নি। এমনকি মুখ্য সচিবকে পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছিল। তারপরে একাধিক বিএলওর বিরুদ্ধে, এমনকি তৃণমূলের একাধিক নেতা, তারপরে বিধায়ক, যারা এই এসআইআর প্রক্রিয়াটাকে ভণ্ডুল করতে দিনের পর দিন হামলা করেছে বিভিন্নভাবে। কারো বিরুদ্ধে কি রাজ্য সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সুপারিশ মেনে একটা ব্যবস্থা নিয়েছে? নেয়নি তো। এই যে নেয়নি কেন? কি পুলিশ প্রশাসন মেশিনারিজকে কাজে লাগিয়ে ভুতুরে ভোটারদের বাঁচানোর প্রক্রিয়াটা রাজ্য সরকার কিন্তু একদম পুরোপুরি কোমর কষে শুরু করেছিল। এই অবজারভার যারা নিরপেক্ষ অন্য রাজ্যের, তারা মাইক্রো অবজারভার, এই মাইক্রো অবজারভার রিক্রুটমেন্টটা নতুন নয়। শুনুন, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী একটা সময় বিরোধী নেত্রী ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়ার শুদ্ধিকরণ সংস্কারের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে। এটাও তার একটা ঐতিহাসিক ভূমিকা লেখা হবে। তিনি জাতীয় কংগ্রেসের যুব নেত্রী, ভোটার কার্ডের সংস্কার চাই বলে মহাকরণ দখল করতে গিয়েছিল। গুলি চলেছে, 14 জন মারা গেছে, 21শে জুলাই শহীদ দিবস পালন করে তিনি তৃণমূলে এসে আজও। তাহলে যে নেত্রী এত কিছু করেছে, যার নির্দেশে একের পর এক ভারত সরকারের মানে তিনি ভারত সরকারকে এতটাই প্রেসারে রেখেছিলেন যে 2006-এ এই ভূত তাড়াতে নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় নির্বাচন কমিশন রোল অবজারভার পাঠায়। কে ছিল? কেজি রাও। এবং এ রাজ্যে তৎকালীন বাম সরকারের সময় 9 লক্ষ ভুতুরে ভোটার বাতিল হয়েছিল এসআইআর হওয়ার 3.5 বছরের মাথায়। 2006, 2002-এ এসআইআর হয় রাজ্যে, 2006, 3.5-4 বছরের মাথায়। এটাও মমতা ব্যানার্জির লড়াই ছিল। তখন আপনি এই রোল অবজারভারদের ভালোবাসতেন, মাইক্রো অবজারভারদের ভালোবাসতেন। 2009-এ মমতা ব্যানার্জির চিৎকার, বামেরা সাইন্টিফিক রিগিং করে যেতে 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 এই চিৎকারের ফলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার এখানে মাইক্রো অবজারভার পাঠিয়েছিল অন্য রাজ্যের। এমনকি আমার জেলা জলপাইগুড়ি, আমাকে ডিউটিতে পাঠিয়েছিল দার্জিলিং ডিস্ট্রিক্টে, তখন আমি প্রিসাইডিং অফিসার হিসাবে। কোনো জেলায় কোনো এমপ্লয়িকে রাখেনি। শিক্ষক মানুষ একটা ছোট নির্বাচনের কাজে গেছে, তার বাড়ি কোচবিহারে, তাকে পাঠিয়েছে জলপাইগুড়ি, যাতে তার নিরপেক্ষতা বজায় রাখে। ওই তখন তো রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী ছিলেন, তিনি চিৎকার করেননি, তিনি তখন স্বাগত জানিয়েছিলেন। আজকে তার মাইক্রো অবজারভারের মতন একটি পদ, যে পদটা নির্বাচন কমিশনের তৈরি করা, এবং সেটা নতুন নয়, অনেক পুরনো, এটা নিয়ে এত বাধা কেন? কারণ এই মাইক্রো অবজারভাররাই তো মুখ্যমন্ত্রী এবং তার দল বল প্রশাসনের যে বাড়াভাতে তারা ভাগ বসানোর জন্য প্রচুর বাংলাদেশি, রোহিঙ্গা, বিদেশি নাগরিকদের এখানে আশ্রয় দিয়ে ভোট ব্যাংকটাকে পুষ্ট করতে চাইছেন। সেই বাড়াভাতে তো ছাই দিয়ে দিয়েছে মাইক্রো অবজারভাররা। এই বাড়াভাতে ছাইটা দিয়েছে বলেই তো আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের এত সমস্যা, সবকিছু জলাঞ্জলি দিয়ে তাকে দিল্লি যেতে হচ্ছে। তো বুঝতে হবে, তো আমরা বুঝি তার তার কষ্টটা কোথায়, তার যন্ত্রণাটা কোথায়। এই যন্ত্রণাটা আজকে তিনি দগ্ধ হচ্ছেন বলেই সিঁদুরে মেঘ দেখছেন। খেয়াল রাখতে হবে, লাস্ট নির্বাচনেও
এ রাজ্যে লাস্ট বিধানসভা নির্বাচনে এ রাজ্যে 50-60টার উপরে বিধানসভা এমন হয়েছে রেজাল্ট, যেখানে তৃণমূল 1500-2000 ভোটে জিতেছে। আজকে প্রত্যেকটা বিধানসভার থেকে যদি গড়ে 4000 করে ভোটার নাম কাটা যায় 294টার মধ্যে, তাহলে বহু জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধীদের কাছে হেরে ভূত হয়ে যাবে। 50-60টা বিধানসভা যদি এদিক সেদিক হয়ে যায়, সরকার গঠন দুরস্ত, বিরোধী আসনেও মমতা ব্যানার্জি বসতে পারবে না। হয়তো সদল বলে দল পাল্টানো শুরু করবে, যারা এক্সিস্টিং জিতে আসবে তারাও দল পাল্টে রাতারাতি অন্য দলে চলে যাবে। কারণ দলটাতে তো এই বিধায়ক সাংসদরা টিকেই আছে কাটমানির জন্য। সরকার না থাকলে কাটমানিও থাকবে না, দলটা 15 মিনিটে 15 বছরের দলটা উঠে যাবে। এই কারণে তিনি কিন্তু ভয় পেলেন, তাই তড়িঘড়ি তাকে চলে যেতে হলো। আচ্ছা বলুন তো, এই যে তিনি ছুটে গেলেন, অশোক দাস যাদবপুরের একটা স্কুলের শিক্ষক, বিএলও ছিলেন, যিনি আত্মহত্যা করেছিলেন এবং তার সুসাইড নোট এবং কথোপকথনে পরিষ্কার হয়ে গেছিল অনন্যা ব্যানার্জি এবং রাজু দাস, তৃণমূলের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি এবং তার সঙ্গীর ক্রমাগত চাপ, ভয় দেখানো, গুন্ডামির জন্য ভদ্রলোক মারা গেল। তাকে নিয়ে গেছিলেন, তার পরিবারটাকে নিয়ে গেছিলেন কি? প্রশ্ন হচ্ছে, তিনি 1500 কিলোমিটার দূরে দিল্লি যেতে পারলেন, 10 কিলোমিটার দূরে আনন্দপুরে গিয়েছিলেন, অভয় বাবা মার কাছে যেতে পেরেছিলেন। এই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে এই মুহূর্তে তার ফেস ভ্যালু সারা ভারতবর্ষে তিনি প্রধান বিরোধী নেত্রী হতে চান। শুধু তাই নয়, রাজ্যের ইস্যুগুলোর থেকে মানুষের মন ঘোরাতে চান। সবকিছু মিলেমিশে আজকে তিনি একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করলেন। কিন্তু এর সাথে এটাও ইতিহাস তৈরি হলো, তার সওয়াল জবাবেও মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু বিগলিত হলেন না, বরং একটার পর একটা এমন এমন শর্ত রাজ্য সরকারের উপরে চাপালেন, প্রশাসনের উপরে, যাতে তার নৈতিক পরাজয়টাই কিন্তু হলো এসআইআর নিয়ে। মুখ্যমন্ত্রী দুদিন আগেই দিল্লি গেছেন এবং সেখানে জ্ঞানেশ কুমারের সঙ্গে তিনি কথা বলেছেন। কথা বলে বেরিয়ে আসার পর তিনি বলেছেন যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনা হবে চলতি বাজেটে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ইমপিচমেন্ট উনি করবেন। দিল্লিতে যে ঘটনাগুলো আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, দিল্লিতে তিনি মানে চিৎকার চেঁচামেচি, বঙ্গভবনে কেন পুলিশ, এইসব নিয়ে তিনি কথা বললেন। আমার প্রশ্নটা হচ্ছে একটু আলাদা। সেই সওয়াল জবাব বা সেই আন্দোলন চলাকালীন তার পাশে কতজন বিরোধীকে আপনারা দেখেছিলেন? আমি দেখিনি। ওখানে আপের সাংগঠনিক দক্ষতা যথেষ্ট, কিছুদিন আগেও তারা ওখানে সরকারে ছিল। আপের প্রধানকে আপনি দেখেছেন? বা অখিলেশ যাদব কিংবা বিরোধী কোনো একজন কি সেই মঞ্চে তিনি গিয়ে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছেন? দাঁড়াননি। ইমপিচমেন্ট আনতে গেলে সংসদে তার একটা যথেষ্ট সংখ্যা থাকে। এই মুহূর্তে তৃণমূলের নিজস্ব যা সংখ্যা আছে, সেই সংখ্যায় ইমপিচমেন্ট আকাশ কুসুম কল্পনা। বিরোধীদের যা এই মুহূর্তে ব্যাংক্রাফটেড সিচুয়েশন, বামেরা তৃণমূলের কথা শুনলে মানে তেলে বেগুনে জ্বলে ওঠে। কংগ্রেস তার কথা, রাজ্য প্রদেশ কংগ্রেসের একাধিক স্টেটমেন্টগুলো দেখুন। এমনকি ভিন্ন ভিন্ন রাজ্যের যে আঞ্চলিক দলগুলো, তারাও এই মুহূর্তে কিন্তু এক ছাতার তলায় নেই। ফলে ইমপিচমেন্ট উনি মুখে বলেছেন, এটা অঙ্কের দিক দেখলে পরে, পাটিগণিতের অঙ্কে দেখলে পার্লামেন্টে ইট ইজ নট পসিবল। হ্যাঁ, এটা নিয়ে বেশ কিছু বাইট খরচা হবে। আপনারা বাজেটের পশ্চিমবঙ্গ কি কি পেলো ওগুলোর চাইতেও এই ইস্যুগুলো নিয়ে কথা বলবেন, কারণ কিছু করার নেই, চলতি ইস্যুগুলোর উপরেই, কারেন্ট ইস্যুগুলোর উপরে কথা বলতে হয়। বাস পুরো আলোটা চুষে নিল মমতা ব্যানার্জি নিজের দিকে। ইমপিচ হলো না হলো সে তো পরের প্রশ্ন। আপাতত তো তিনি সেভ হলেন। কালকে স্টেট বাজেট প্লেস হবে, এরপরে স্টেট বাজেট নিয়ে আমরা আলোচনা করব। কত দান খরাতি হলো, কত ছেলে মেয়ের চাকরি হলো, সেটা প্রশ্ন হবে না। কত লক্ষ্মী ভান্ডার বাড়লো, সরস্বতী ভান্ডার বাড়লো, নারায়ণ ভান্ডার বাড়লো, ওগুলো নিয়ে। ফলে সার্বিকভাবে ইমপিচমেন্ট বিষয়টা কিন্তু একটা সংখ্যাতত্ত্বের সাথে যুক্ত, যে জায়গায় তৃণমূল এই মুহূর্তে কিন্তু নিতান্তই একলা। ফলে ওই একলা চলো নিয়ে যতদূর তিনি চলতে পারছেন চলছেন। বিধানসভা অধিবেশন চলছে, দেখা যাচ্ছে যে বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় এবং হুমায়ুন কবিরের যে দুটো সিট তৃণমূলের, সেই দুটো সিট একদম যেরকম থাকা সেরকমই রয়েছে।
তাহলে এই যে সাসপেনশন বলা হয়েছিল, এটা কি শুধুমাত্র লোক দেখানো ব্যাপার? দেখুন, হুমায়ুন কবির কিছুদিন ঘুরতে গেছে, ঘোরাটোরা হলে তিনি জামাই আদরে আবার দলে ফিরবেন, আমি বলিনি, হুমায়ুন কবির নিজে বলেছে। পার্থ জেল খেটে আসলো, তার সিটটা, তাকে তো সাসপেন্ড করেইনি, তিনি বিধায়ক, স্টিল এখনো বিধায়ক, বেহালা পশ্চিমের বিধায়ক। তিনি তো কালকে শুনলাম বড় বড় পদ পেয়ে গেছেন। অর্থাৎ দুর্নীতি করলে তৃণমূলে পুরস্কৃত হয়, কিংবা ধর্মবিদ্বেষী দেশ বিদ্বেষী কথা বললে তৃণমূল তাকে মর্যাদা দেয়, দেরিতে হলেও দেয়। সেই কারণেই দুটো সিট সাসপেন্ড হয়েও ফাঁকা। আর তৃণমূলেরও সাসপেনশন আরশোলাও পাখি। এবার আপনি যদি আরশোলাকে পাখি ভাবেন, তাহলে আমি বলবো তৃণমূলেরও সাসপেনশন। আপনার মনে আছে আরাবুল 6 বছরের জন্য সাসপেন্ড হয়েছিল, কদিন পরে ফিরে এসেছিল দলে? 6 দিন পরে। সাসপেনশন এটা লোক দেখানো, মুখ বাঁচানোর প্রক্রিয়া সে করেছে। হুমায়ুন কবিরকে কিছুদিনের জন্য, হুমায়ুন কবির তো নিজেই প্রেস করে বলছে যে অধীর চৌধুরীকে হারাতে রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ফোন করে বলেছিল ধর্মবিদ্বেষী কথা বলতে। তৃণমূল বা তৃণমূল দলের কেউ হুমায়ুন কবিরের বিরুদ্ধে মানহানির মামলা করেছে শুনেছেন? তার মানে মেনে নিয়েছেন। অর্থাৎ হুমায়ুনকে ব্যবহার করতে কিছুদিনের জন্য পাঠানো হয়েছে। মুসলিম ভোটগুলো স্ক্যাটার হয়ে গেছিল তৃণমূল থেকে, একটা ছাতার তলায় চলে আসলো মুসলিম ভোট। হুমায়ুন নেতৃত্বে হুমায়ুন 4-5টা সিট বের করে নিয়ে এসে তৃণমূলে জয়েন করবেন। তিনিই বলেছেন, আমার কথা নয়, আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করছি না, খুব সহজ, তিনিই বলেছেন জামাই আদরে তৃণমূলে ঢুকবে, জামাইয়ের মতন মর্যাদায়। তাই ওই সিটটা ফাঁকা জামাইয়ের জন্য। জামাইয়ের সিটটা তো আর কাউকে দিতে পারে না। আর পার্থ তো ইতিমধ্যে সিট পেয়ে গেছেন, বড় বড় পদ পেয়ে গেছেন। চুরি আবার কি জিনিস? প্রকাশ্যে চুরি করে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, যার জেলে থাকার কথা, তিনি এখন কোচবিহার জেলার তৃণমূলের সর্বোচ্চ পদে বসে আছেন, জেলা সভাপতির পদ। তাহলে তৃণমূলে চুরি আবার নতুন কি? চুরি করলে বরং ওখানে চুরি করা মানে যোগ্যতা অর্জনে এগিয়ে যাওয়া। আপনি যদি চুরি, খুন, রাহাজানি এগুলো করতে পারেন, তৃণমূলে আপনি সিট পাবেন কনফার্ম। অন্য দলে শাস্তি হলেও এই দলে আপনার পদাধিকারী হতে গেলেই এইসব কাজ করতে হবে। কিছু যদি করতে না পারেন, তাহলে আপনি কোথাও নেই, আপনাকে দলে কোথাও গ্রহণযোগ্যতা পাবে না। কুণাল ঘোষ তৃণমূল নেত্রীকে গালাগালি করে জেল খেটে খেটে এসে তিনি এখন প্রধান মুখপাত্র। রাজীব বিজেপিতে চলে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজীবের গণসহায়ক পদে দুর্নীতি করেছে, এখন রাজীব নিয়ে কিছু বলে? ফলে তৃণমূলের এটাই সবচেয়ে বড় যোগ্যতার মাপকাঠি যে আপনি দুর্নীতি করেছেন বা চুরি করেছেন, জাত বিদ্বেষী ধর্মবিদ্বেষী কথা বলেছেন, আপনার সিটটা বেশি উচ্চ আসন রইল, ওয়েট করুন। বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে কখনো সাসপেন্ড করা হবে, আবার নিয়েও নেওয়া হবে। যখন নিয়ে নেওয়া হবে তখন বুঝতেও পারবেন না। ফলে এই সাসপেনশনের এই খেলাটা নিতান্তই মমতা ব্যানার্জির কৌশলের অবস্থান। ওই জন্য দুটো পোস্ট ফাঁকা। এবং মানিক ভট্টাচার্য জেল খেটে এসে সুন্দর বিধানসভায় চলে গেলেন। এই তো দুর্নীতি এবং তৃণমূল, এই কারণেই তো সমার্থক আমরা বলি যে এখানে দুর্নীতি কোনো ইস্যু নয়। ইস্যুটা হচ্ছে দুর্নীতি করে ভাগটা আপনি 75-25 দিয়েছেন কিনা। ওটা দিলে মমতা ব্যানার্জি আপনার পাশে থাকবে। দেয়নি বলেই পার্থ এত হেনস্থা হলো। এবার অঙ্গীকারবদ্ধ হলেন নেক্সট বার ভোটে দাঁড়িয়ে জিতে আবার যদি শিক্ষামন্ত্রী হতে পারে, দিদিভাই সুদে আসলে আপনাকে পুষিয়ে দেবো, 95-15-5 আমি নেবো, 95 আপনাকে দেবো। বাস, পদ পেয়ে গেছেন, আমার তাই মনে হয়। তাছাড়া কি কারণ? দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। অভিষেক ব্যানার্জিকে প্রেস স্টেটমেন্ট করে বলতে হয় দুর্নীতি প্রমাণিত হলে উনি ফাঁসিতে ঝুলবেন, এইরকম চ্যালেঞ্জ উনি দেন। তারপরে দুর্নীতিগ্রস্তরা দলে ঢোকেন, উনিও ফাঁসিতে ঝোলেন না, আর জিরো টলারেন্সও আমরা দেখতে পাই না। কি ব্যাখ্যা দিবেন তার? অসংখ্য ধন্যবাদ।